যেটা আমরা বলতেছিলাম যে প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়াটা হচ্ছে একটা অ্যাসিড এবং বেস বিক্রিয়া করে অ্যাসিড এবং বেস এর তোমার ধর্মগুলা সম্পূর্ণভাবে হারিয়ে নিরপেক্ষ একটা লবণ এবং পানি উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আর টাইট্রেশন প্রক্রিয়াটা হচ্ছে একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অপর একটা দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি। এক কথা হচ্ছে একটা ঘনমাত্রা জানা থাকবে আর একটা ঘনমাত্রা জানা থাকবে না, একটা দ্রবণের ঘনমাত্রা জানা থাকবে আরেকটা জানা থাকবে না, সেটা বের করার প্রক্রিয়া হচ্ছে টাইট্রেশন। তো আমরা হচ্ছে এখন দেখবো অ্যাসিড বেস টাইট্রেশন। তো অ্যাসিড বেস টাইট্রেশনের মোটামুটি এরকম একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। তো এই ইনস্ট্রুমেন্ট গুলার নাম খুব সম্ভবত তোমরা শুনে থাকবে যে এই যে বুরেট, এরকম একটা বুরেট থাকে আর নিচে থাকে হচ্ছে একটা কনিক্যাল ফ্লাস্ক। এটা হচ্ছে একটা কনিক্যাল ফ্লাস্ক। তো এদের মধ্যে আমরা হচ্ছে ধরো এই সোডিয়াম কার্বনেট যেটা আছে, হ্যাঁ সোডিয়াম কার্বনেট লবণ আর এই সেল হচ্ছে অ্যাসিড। আমরা যেটা করব এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমাদের ঘনমাত্রাটা জানা, আমরা এটা ধরে নিব যে এর ঘনমাত্রাটা আমাদের জানা আছে। আর সোডিয়াম কার্বনেট যেটা আছে, এই সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা হচ্ছে অজানা। তাহলে আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট এই দুইটা টাইট্রেশন করব। টাইট্রেশন। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ঘনমাত্রাটা আমাদের জানা আছে, সাথে হচ্ছে এর আয়তনটাও আমাদের জানা আছে। আর হচ্ছে সোডিয়াম কার্বনেট যেটা, এটার ঘনমাত্রাটা অজানা, বাট এটার মনে করো আয়তনটা জানা আছে। কিভাবে হয় আগে থেকে বলে রাখি যে এইচসিএল যেটা আছে, এই এইচসিএল এর ঘনমাত্রাটা ধরো আমাদের জানা আছে। আমি বললাম যে এইচসিএল এর একটা ডেসিমোলার দ্রবণ। তাহলে বিনয় বলো তো হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা কত? ভাইয়া আমি বললাম হাইড্রোক্লোরিকের একটি ডেসিমোলার দ্রবণ নিয়েছি, তাহলে হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা কত হবে? ডেসিমোলার হ্যাঁ, 0.01 0.01 0.1 0.1 হবে। মোলার। ঠিক আছে, আমি যখন বলছি ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, কারণ ডেসিমোলার দ্রবণ মানে হচ্ছে এটা একটা প্রমাণ দ্রবণ। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার। সো আমি বললাম হাইড্রোক্লোরিকে একটা ডেসিমোলার দ্রবণ নিয়েছি বা একটা ডেসিমোলার দ্রবণ তৈরি করছি, তার মানে এর ঘনমাত্রাটা আমি জানি, আমি ধরে নিলাম। আর এইখানে এই বুরেটের মধ্যে হাইড্রোক্লোরিক আমি তুলে রাখছি। হ্যাঁ, হাইড্রোক্লোরিক তুলে রাখছি মনে করো এই যে এই দাগ পর্যন্ত, মনে করো হচ্ছে আমি 80 সেন্টিমিটার কিউব, 80 সেন্টিমিটার কিউব পরিমাণ হাইড্রোক্লোরিক তুলে রাখছি। ভালো করে শোনো, বুরেটের মধ্যে হাইড্রোক্লোরিকের 0.1 মোলার ঘনমাত্রার 80 সেন্টিমিটার কিউব আমি দ্রবণ নিলাম। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আর নিচে যেটা আমি রাখলাম এটা হচ্ছে একটা কনিক্যাল ফ্লাস্ক। এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমি সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ নিছি। এই সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা আমি জানি না, কিন্তু সোডিয়াম কার্বনেট যে এখানে আমি নিয়েছি এটার ঘনমাত্রাটা আমি জানি। এটা সরি, ঘনমাত্রা জানি না, এটার আয়তনটা জানি। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা আমি জানি না, আমি জানি কি আয়তনটা জানি। ধরো আমি আয়তনটা নিছি কতটুকু, আমি ধরে নিলাম যে 50 সেন্টিমিটার কিউব আয়তন নিছি, বাট আমি ঘনমাত্রাটা জানি না। এখন আমি যেটা করব, এই টাইট্রেশন গুলাতে তোমার হচ্ছে টাইট্রেশন গুলাতে এখানে কি হবে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, নিরপেক্ষ হয়ে যাবে। তো দ্রবণটা নিরপেক্ষ হয়েছে কিনা, অ্যাসিড ক্ষার নিরপেক্ষ হলো কিনা সেটা দেখার জন্য এখানে ব্যবহার করা হয় নির্দেশক। দ্রবণটা নিরপেক্ষ হয়ে গেছে কিনা, অর্থাৎ অ্যাসিড ধর্ম, ক্ষারের ক্ষার ধর্মটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে কিনা সেটার জন্য কি ব্যবহার করা হয়, নির্দেশক ব্যবহার করা হয়। তো বিভিন্ন ধরনের নির্দেশক আছে, নির্দেশক নিয়ে আমি পরে আলোচনাও করব ডিটেলসে। তো এরকম কিছু নির্দেশক আছে যেমন হচ্ছে লিটমাস পেপার একটা হচ্ছে কি নির্দেশক। এছাড়া আছে ধরো ফেনাফথেলিন আছে, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ আছে। তো বিভিন্ন ধরনের নির্দেশক আছে। আমি যেটা করলাম সেটা হচ্ছে এই সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে, তো আমি হচ্ছে এর মধ্যে একটা লিটমাস পেপার রেখে দিলাম। কেউ কি আমাকে একটু বলতে পারবা সোডিয়াম কার্বনেটের মধ্যে যদি লিটমাস পেপার রাখা হয় তাহলে এই লিটমাস পেপারের কালারটা কেমন থাকবে?
লিটমাস পেপারের কালারটা কেমন থাকবে? লাল থাকবে বলে। লাল থাকবে নাকি নীল থাকবে? খারের ভিতরে। রাইট, খারের ভেতরে কি থাকে? নীল থাকে, লিটমাস পেপার নীল থাকে। জি ভাই। হ্যাঁ, তোমাদের কি অনিলা নামে কোনো ফ্রেন্ড আছে? নাই? অনিলা নামে আমার একটা ফ্রেন্ড আছে, ওকে? এই যে এটা মনে রাখবা, অনিলা, অনিলার কথা মনে রাখবা। অম্ল নীলকে লাল করে, অম্ল নীলকে লাল করে, লাল করে। তার মানে অম্লীয় দ্রবণে লিটমাস পেপার, অ্যাসিডিক দ্রবণে বা অম্লীয় দ্রবণে লিটমাস পেপার কালার থাকে কেমন? লাল। ঠিক আছে? আর বেজ বা হচ্ছে ক্ষারীয় দ্রবণে লিটমাস পেপার থাকে নীল। এটা মনে রাখবা। তার মানে আমি যখন এইখানে একটা লিটমাস পেপার রাখবো সোডিয়াম কার্বনেট দ্রবণে, এই সোডিয়াম কার্বনেটে লিটমাস পেপার কালারটা থাকবে কেমন? নীল থাকবে। বুঝতে পেরেছো? জি বুঝতে ভাই। পেরেছো? জি ভাইয়া। এখন যে কাজটা করব, ভালো করে একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে আমি বুরেটি নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুরেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, আর কনিক্যাল ফ্লাস্কে নিয়েছি সোডিয়াম কার্বনেট। তো এই সোডিয়াম কার্বনেট দ্রবণটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হবে। তো আমি যেটা করছি, এই বুরেটের এখানে একটা স্টপ কর্ক থাকে বা হচ্ছে আহ, থাকে ঘোরানোর মতো স্টপ কর্ক থাকে বা কর্ক থাকে। তো এইখানে আমি ঘোরাবো, ঘুরাইলে এই বুরেট থেকে ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট দ্রবণে পড়বে। সো খুব কেয়ারফুলি আমি হচ্ছে এটা ঘুরাচ্ছি, আর এক ফোঁটা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট দ্রবণে আমি দিচ্ছি। দিতে 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 এখানে আমি দিচ্ছি বুরেটের, বুরেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়তেছে, পড়তে পড়তে কোনো একটা সময় গিয়ে এই লিটমাস পেপারটা এক ফোঁটা, হ্যাঁ এক ফোঁটা হাইড্রোক্লোরিক পড়ার সাথে সাথে তোমার হচ্ছে এই লিটমাস পেপারটা লাল হয়ে গেল। বুঝতে পারছো? তখনই আমি স্টপ কর্কটা বন্ধ করে দিব। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর প্রবেশ করতে দিব না সোডিয়াম কার্বনেট দ্রবণে। তো যখনই লাল হয়ে গেল, তাহলে বুঝতে হবে কি এই সোডিয়াম কার্বনেট দ্রবণটা কি হয়ে গেছে? প্রশমিত হয়ে গেছে। বুঝতে পারছো? সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? জি ভাই। না ভাই, একটু গোলমালে লাগছে। আচ্ছা, আবার একটু বলতেছি, আবার একটু বলতেছি। আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই সোডিয়াম কার্বনেট একটা দ্রবণ নিছি, সোডিয়াম কার্বনেটের দ্রবণ নিছি কতটুকু? 50 সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেটের দ্রবণ নিছি কনিক্যাল ফ্লাস্কে, নিয়ে রেখে দিছি। আর বুরেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা দ্রবণ নিছি, যার পরিমাণ হচ্ছে কত? 80 সেন্টিমিটার কিউব। আর এর ঘনমাত্রাটা আমি জানি 0.1 মোলার। তো এই বুরেট থেকে ফোটায় ফোটায় এই সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেলতেছি। তো সোডিয়াম কার্বনেট এইখানে দ্রবণ আছে, তো লিটমাস পেপার কালারটা হচ্ছে নীল। তো হাইড্রোক্লোরিক এক ফোঁটা ফেলতেছি, সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক দ্বারা প্রশমিত হয়ে যায় নাই, আরেক ফোঁটা ফেলতেছি। এভাবে ফেলতে ফেলতে মনে করো 20 ফোঁটা ফেলা শেষ, 20 ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেলা শেষ সোডিয়াম কার্বনেটের মধ্যে। এরপরেও সোডিয়াম কার্বনেটের লিটমাস পেপার, সোডিয়াম কার্বনেট দ্রবণ লিটমাস পেপার কালারটা আছে নীল। যখনই আমি 21 নাম্বার ফোঁটাটা ফেলছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 21 নাম্বার ফোঁটাটা ফেলছি, তখন এই সোডিয়াম কার্বনেটের লিটমাস পেপার কালারটা লাল হয়ে গেছে। ওকে? তখনই আমার বুঝতে হবে কি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দ্বারা সোডিয়াম কার্বনেটটা কি হয়ে গেছে? প্রশমিত হয়ে গেছে। প্রশমিত হয়ে যাওয়ার পরে অল্প একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দ্রবণের মধ্যে আছে। এই জন্য লিটমাস পেপার, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে কি থাকে বা অ্যাসিডিক দ্রবণে লিটমাস পেপার কালার কেমন থাকে? লাল। সো এই লিটমাস পেপার কালার লাল হয়ে গেছে। তো তখনই আমরা বুঝতে পারবো যে এই হাইড্রোক্লোরিক দ্রবণ দ্বারা সোডিয়াম কার্বনেট দ্রবণটা প্রশমিত হয়ে গেছে। বুঝতে পারছো এখন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো তো, আমি যখন বুরেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ফোটায় ফোটায় ফেলবো, তখন এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমবে না? ধরো আমি শুরুতে নিয়েছিলাম 80 সেন্টিমিটার কিউব, এখন আমি এসে দেখলাম এটা হচ্ছে
50 সেন্টিমিটার কিউব আছে। তাহলে বলো তো এইখান থেকে এই বুরেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট দ্রবণে কতটুকু পরিমাণে পড়ছে? কতটুকু পরিমাণে পড়ছে? শরীফ জোরে বলতে হবে। ভাই 30 সেন্টিমিটার কিউব। রাইট, বুরেটে ছিল 80 সেন্টিমিটার কিউব এবং বুরেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ার পর আমি দেখলাম বুরেটে 50 সেন্টিমিটার কিউব আছে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ছে কতটুকু? 30 সেন্টিমিটার কিউব। গুড। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি কি যে হাইড্রোক্লোরিকের আয়তন হচ্ছে কত? 30 সেন্টিমিটার কিউব। হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা এটা আমাদের জানা আছে। হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা কত? 0.1 মোলার। আর আমরা এখান থেকে তো জানি যে সোডিয়াম কার্বনেট এর আয়তন হচ্ছে কত? 50 সেন্টিমিটার কিউব। এটা আমরা জানতাম, কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা ওয়াট, এটাই আমরা জানি না। তো আমরা এটা এখন বের করব, ঠিক আছে? এখন এইখান থেকে ভিবি জি, এইখান থেকে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে S1 V1 সমান সমান S2 V2, যেখানে S1 এবং V1, S হচ্ছে ঘনমাত্রা আর V হচ্ছে আয়তন। আমাদের সুবিধার জন্য একটু বলি SA VA আর S2 V2 না দিয়ে, এটা আমি একটু তোমাদের বোঝার সুবিধার জন্য বলি, S2 V2 না দিয়ে আমি SB VV দিই। SB VV। SA মানে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, SA অ্যাসিডের ঘনমাত্রা, VA মানে কি? অ্যাসিডের আয়তন, SB মানে বেস বা ক্ষারের ঘনমাত্রা, VB মানে হচ্ছে ক্ষারের আয়তন। এবং এই সূত্রটাকে একটু মডিফিকেশন করতে হবে। এর জন্য আমাদের বিক্রিয়াটা লিখতে হবে, অর্থাৎ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো আমাকে একটু? কি তৈরি করবে বলো? পানি, কার্বন ডাই অক্সাইড আর ক্লোরাইড। ভেরি গুড। সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তো এটা যদি কার্বন ডাই অক্সাইড সমতা মানে করো, 2 অণু হবে। রাইট, যদি সমতা করো তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইডের সামনে 2 অণু হবে। সমতা করলে কি হবে? সোডিয়ামের আগে একটু খেয়াল করি, এখানে সোডিয়াম আছে কয়টা? রাইট সাইডে সোডিয়ামের আগে তারপর HCl এর আগে হবে 2 NaCl আর HCl এর আগে 2 হবে। সোডিয়ামের সামনে কয়টা আছে? সোডিয়াম হচ্ছে 2টা, তো এখানে হবে 2। তাহলে এখানে ক্লোরিন কয়টা হয়? 2টা হয়। এইটার সামনে তাহলে 2, এখানে তাহলে 2টা হাইড্রোজেন, এই যে 2টা হাইড্রোজেন। অক্সিজেন টোটাল কয়টা? এইখানে হচ্ছে 3টা, এখানে অক্সিজেন খেয়াল করো, একটা অক্সিজেন আর 2টা অক্সিজেন, 3টা। কার্বন একটা, সো হয়ে গেছে আমাদের। সো এটাই হচ্ছে সমতা। সমতা কি সবাই বুঝছো? কে বোঝো নাই? সজীব, সমতা বুঝছো? জি ভাই বুঝছো। ওকে, তাহলে একটু খেয়াল করো, এইখানে সমতা করার পর ভালো করে মনে রাখবা, টাইট্রেশন বা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়া অবশ্যই সমতা করে নিতে হবে। সমতা করার পরে এই যে আমরা বিক্রিয়াটা লিখলাম, অ্যাসিডের সামনে যে সহগটা থাকবে সেটা চলে যাবে তোমার ক্ষারের সামনে। তাহলে অ্যাসিডের সামনে সহগ আছে কত? 2। এই 2টা চলে যাবে কি? বেজের সামনে। আর বেস বা ক্ষারের সামনে যত আছে, কিছু নাই মানে 1 আছে, এটা চলে যাবে অ্যাসিডের সামনে। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তো এইখান থেকে খেয়াল করো তো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন, অর্থাৎ এটা কি? VA, আর হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা এটা হচ্ছে কি? SA, আর সোডিয়াম কার্বনেটের আয়তন এটা হচ্ছে কি? VV, আর সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা এটা কি? SB। তো আমাদের এইখান থেকে SB বের করতে হবে। SB ইকুয়াল টু আমরা লিখতে পারি SA VA ডিভাইডেড বাই 2VV।
তাহলে এখান থেকে এস এর মান হচ্ছে কত 0.1, VA এর মান হচ্ছে কত 30 ডিভাইডেড বাই 2 ইনটু VV এর মান হচ্ছে কত 50। ক্যালকুলেশন করলে কত আসবে 0.3 0.03, রাইট? কত আসছে 0.03 ঘনমাত্রার ইউনিট কি মোলার। সো এইটা হচ্ছে আনসার, বুঝছো? অর্থাৎ সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা আমরা জানলাম, ঘনমাত্রা কত 0.03 মোলার। তো এই যে আমি হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা আমি জানতাম, এটার সাহায্যে আমি যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বের করলাম, এই যে প্রক্রিয়ায় বের করলাম এই প্রক্রিয়াটাই হচ্ছে টাইট্রেশন। সবাইকে বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? আর কোনো সমস্যা আছে? ভাই ম্যাথটা একটু আরেকবার একটু বলেন। সূত্র লেখাটা বুঝছো? না ভাই। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেই, তাহলে হয়তো এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো সালফারিক অ্যাসিড আছে H2SO4, H2SO4 এর আমি হচ্ছে ধরো ঘনমাত্রা জানা, আয়তনও জানা, আর মনে করো আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আয়তনটা জানা আছে, এটার ঘনমাত্রাটা অজানা। তো এই সালফুরিক অ্যাসিড, এটার ঘনমাত্রা আমাদের জানা আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রাটা অজানা। তাহলে সালফুরিক অ্যাসিড এটা একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার। তো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে, টাইট্রেশনের মাধ্যমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অজানা ঘনমাত্রাটা বের করতে পারবো। বুঝতে পেরেছো? তো এই টাইট্রেশন প্রক্রিয়া যদি আমরা বের করতে চাই, তাহলে খেয়াল করো, আমি যদি লিখি সূত্রটা SaVA ইকুয়ালস টু হচ্ছে SbVB, A ফর অ্যাসিড, B ফর বেস, এটাই বোঝাচ্ছি। এখন এইখানে আমাদের কি করতে হবে, সালফুরিক অ্যাসিডের মধ্যে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাই, মিশানোর পরে এরা হচ্ছে রিঅ্যাকশন করবে, H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার পরে কি কি তৈরি করবে বলতো নাহিদ হাসান শান্ত? সরি, নাহিদ হাসান শান্ত না, নাহিদ হাসান পিয়াল। জি ভাইয়া, বলো। এখানে পানি তৈরি হবে, আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড হবে। না, ও না, ঠিক আছে, এখানে ঠিক আছে, এইখানে সোডিয়াম সোডিয়াম সালফেট। সালফেট এবং পানি তৈরি করবে। সো এখানে যদি জি ভাইয়া, সমতা করি, সমতা করলে কার সামনে কত দিতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে 2 আর পানির সামনে 2 হবে ভাই। গুড, তাহলে হচ্ছে পানির সামনে 2 হবে, রাইট। কারণ এখানে সোডিয়াম 2টা আছে, তাই সোডিয়ামের সামনে 2 দেওয়া লাগবে, আর হাইড্রোজেন এখানে 2টা আছে, আর এখানে 2টা 4টা, দ্যাটস ওয়াই 2 দেওয়া লাগবে, বাকিগুলা এমনি সমতা হয়ে যাবে। তো এইখান থেকে এখন যদি আমরা সূত্রটা লিখি, তাহলে সালফ্রিক অ্যাসিডের সামনে কত আছে 1, এই 1টা যাবে কোথায়, বেজের সামনে, অর্থাৎ SbVB, এটা সামনে চলে যাবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, তাহলে এই সামনে আছে 2, এই 2টা চলে যাবে অ্যাসিডের সামনে। বুঝতে পেরেছো? যারা এর আগেরটা বোঝো না, এখন বুঝছো? জি ভাই। বোঝা গেছে? সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এমন কি কেউ আছে বোঝো নাই? এমন কি কেউ আছে বোঝো নাই? আচ্ছা, সবাই বুঝছে। তাহলে এখানে খেয়াল করো, এই যে অ্যাসিডের ঘনমাত্রা আমাদের জানা, আয়তনও জানা, ক্ষারের আয়তনও জানা, ধরো এটাও আমাদের জানা, এটাও আমাদের জানা। ক্ষারের আয়তন জানা, ঘনমাত্রা জানা নাই। সো আমি এখান থেকে বের করতে পারবো না Sb ইকুয়ালস টু হোয়াট? করতে পারবা? জি ভাই।
আচ্ছা, অনেক সময় ঘনমাত্রা অজানা বাট আয়তন অনেক সময় অজানা দেয়া থাকতে পারে। So, আশা করি পারা যাবে। পারা যাবে না? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি আরো কিছু কোশ্চেন দেই। দেখো খুব দ্রুত হচ্ছে, তোমরা কিভাবে করতে পারো সেটা একটু বলি। ধরো এই অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার মতোই জারণ বিজারণ বিক্রিয়া থেকেও এই সূত্রটা লেখা যায়। ধরো আমি কোন একটা বিক্রিয়া লিখলাম এরকম, ধরো হচ্ছে এখানে উৎপাদ কি তৈরি হচ্ছে এটা আমি আপাতত বলতেছি না, জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলতেছি যে একটা যদি বিক্রিয়া এরকম থাকে তাহলে আসলে এটা কিভাবে লিখবা। আচ্ছা, ধরো আমরা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন তো পড়লাম। আমরা এখন যেটা দেখবো, ধরো জারক বিজারক টাইট্রেশন। জারক বিজারক টাইট্রেশনের সময়ও ধরো জারক যেটা সেটার তোমার ঘনমাত্রাটা জানা আছে, আর বিজারক যেটা এটার ঘনমাত্রাটা ধরো অজানা। তো সেই ক্ষেত্রে আসলে টাইট্রেশনটা করা হয়। ওইগুলার ক্ষেত্রেও তোমার এইখানে আমরা অ্যাসিড ক্ষার যেভাবে টাইট্রেশন করছি, জারক বিজারকের ক্ষেত্রে সেম ভাবে টাইট্রেশনটা করা হয়। তবে সেই ক্ষেত্রেও নির্দেশকগুলা বিভিন্ন ধরনের নির্দেশক ব্যবহার করা হয়, সেদিকে যাচ্ছি না। এইখান থেকে আমি যদি সূত্রটা লিখতাম, অর্থাৎ এস কে MnO4 ইন্টু বি কে MnO4 আর এস ফেরাস সালফেট ইন্টু ভি ফেরাস সালফেট, তাহলে একটু আমাকে শান্ত বলো তো, শান্ত শেখ, এই এস ভি কে MnO4 এর সামনে কত দিতে হবে, ফেরাস সালফেটের সামনে কত দিতে হবে? ভাইয়া SFeSO4 এর সামনে দিতে হবে হইছে 2, 2 আর এই যে KMnO4 এর সামনে দিতে হবে ভাই 10। 10, রাইট, বোঝা গেছে। যদি কখনো জি। এই ধরনের কোনো প্রশ্ন দিয়ে আমাদের বের করতে বলে যে ধরো ফেরাস সালফেটের তোমার হচ্ছে ঘনমাত্রাটা অজানা, অর্থাৎ KMnO4 ঘনমাত্রা দেয়া আছে, KMnO4 আয়তন দেয়া আছে, আর ফেরাস সালফেট আয়তন দেয়া আছে, কিন্তু ফেরাস সালফেটের ঘনমাত্রা দেয়া নেই, পারা যাবে না? পারা যাবে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে কিছু ম্যাথ দেখি, একটা ম্যাথ দেখি। একটা ম্যাথ দেখি। ওকে, আবার এক মাস পরে দিবি কথা না 20 গায়ে লোকের কিনে নিয়েছি গায়ে লোকের
দীপ, রিফাত ইসলাম দীপ, প্রশ্নটা পড়ো তো, কি লিখতেছি? 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের 100 সেন্টিমিটার কিউব দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 50 সেন্টিমিটার কিউব আয়তনের কত ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন, রাইট। 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডে 100 সেন্টিমিটার কিউব দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 50 সেন্টিমিটার কিউব আয়তনের কত ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন? তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? এই ম্যাথটা করার জন্য বোঝাই যাচ্ছে যে একটার ঘনমাত্রা চাইছে, তার মানে এটা কি অ্যাসিড ক্ষার টাইট্রেশন হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই বিক্রিয়াটা লিখে নিব, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। সো বিক্রিয়া করলে আমাদের কি তৈরি হবে, সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি তৈরি হবে। এরপরে বিক্রিয়াটা সমতা করে নিতে হবে। সো সমতা করলে এখানে 2 হয় আর এখানে 2 হয়। সো এইখান থেকে আমরা যদি দেখি যে এখানে আসলে কি কি দেয়া আছে, তো এইখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে 0.1 মোলার, সেটা আমরা লিখলাম। এস অফ সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে হচ্ছে 0.1 মোলার আর 100 সেন্টিমিটার কিউব দ্রবণ বলছে যেহেতু, সো ভি অফ সালফিউরিক অ্যাসিড এটা দেয়া আছে, এটা হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। আর এটাকে সম্পূর্ণ প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা ঘনমাত্রা দেয়া আছে, তো এটা হচ্ছে ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা দেয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার কিউব। আমাদের বের করতে বলছে যে কত ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড হোয়াট, তাহলে আমরা এখান থেকে সূত্র লিখতে পারি কি, এস অফ সালফিউরিক অ্যাসিড ইনটু ভি অফ সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা এখান থেকে বুঝতেই পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে যেহেতু 2 আছে, তাই এটা চলে যাবে এখানে, অর্থাৎ অ্যাসিডের সামনে, আর সালফিউরিক অ্যাসিডের সামনে 1 আছে, এটা চলে যাবে ক্ষারের সামনে। সো আমাদের এখান থেকে এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করতে বলা হয়েছে। এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু 2 ইনটু এস অফ সালফিউরিক অ্যাসিড ইনটু ভি অফ সালফিউরিক অ্যাসিড ডিভাইডেড বাই ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এখান থেকে ভ্যালুগুলো যদি আমরা বসাই দেই, সালফিউরিক অ্যাসিড ঘনমাত্রা 0.1 ইনটু ভি হচ্ছে 100 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 50। সো এখানে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে, 0.4 মোলার। এটাই হবে আমাদের আনসার। বুঝতে পারছো সবাই? জি ভাই। সো এই ধরনের ম্যাথ আসতে পারে, ওকে? জি ভাই।